সবাইকে শুভেচ্ছা। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম ফার্মাকোলজি থেকে, ফার্মাকোলজির পার্ট 6 আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করছি পার্ট 7, ওষুধের যৌক্তিক ব্যবহার। যৌক্তিক শব্দের অর্থ কি? যুক্তিযুক্ত মানে কোথায় আমরা ওষুধটা ব্যবহার করব তাই, বা কোথায় ওষুধটা ব্যবহার করব না, এই টাইপের। ওষুধের যৌক্তিক ব্যবহার বলতে বোঝায় রোগীরা তাদের ক্লিনিক্যাল চাহিদা অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করবে, যেখানে ঔষধের প্রয়োগ হবে সঠিক মাত্রায়, পর্যাপ্ত সময়, পর্যাপ্ত বা তাদের ব্যক্তিগত চাহিদা পূরণ করবে, যেমন অর্থ ব্যয় হবে তা তাদের সমাজের বা কমিউনিটির জন্য সাশ্রয়ী হবে বা কস্ট ইফেক্টিভ। আমি যে ওষুধটা রোগীকে দিব সে ওষুধটা কস্ট ইফেক্টিভ হইতে হবে। আমি একটা ওষুধ লিখলাম, ঔষধের পার পিসের দাম মনে করেন 600 টাকা। রোগীর কিনে খাওয়া কঠিন না। একটা মানুষ সারাদিন ইনকাম করতেছে 500 টাকা, উনি যে 600 টাকার ওষুধ কিনে খায়, উনি কি ওষুধ গ্রহণ করতে পারবে? তার ব্যবহারটাকে যৌক্তিক হলো? আমার হলো না। তাহলে আমাকে কস্ট ইফেক্টিভ ওষুধ প্রয়োগ করতে হবে। আমাকে ওষুধ লেখার সময় মেডিকেল ইকোনমিক্স চিন্তা করতে হবে। মেডিকেল ইকোনমিক্স কি? মেডিকেল ইকোনমিক্স হচ্ছে এটা মেডিকেল সায়েন্সের একটা পার্ট, যেখানে রোগীর আর্থিক অবস্থা এবং প্রেসক্রিপশনের ভ্যালু নিয়ে আলোচনা করা হয়। যে আমি একটা প্রেসক্রিপশন করবো, এই প্রেসক্রিপশনের ভ্যালুটা কেমন হবে, রোগী আদৌ সেই ওষুধ গ্রহণ করতে পারবেন কিনা। ঔষধ ব্যবহার নীতিমালা, সঠিক কারণ এবং নির্দেশনা। সঠিক কারণ, আমি যে ওষুধটা দিব সেটা কারণটা যেন সঠিক হয়। এখন রোগী হলো, সাপোজ ধরেন যে পেটে ব্যথা, আমি রোগী ভিটামিন লিখে প্রেসক্রিপশন ভরে ফেললাম, এটা কারণটা কি সঠিক হলো? প্রেসক্রিপশনের কোয়ালিটি ঠিক থাকলো? হয় না। আমাদের দেশের অনেক ডাক্তারই দেখেছি যে মানে 18টা 20টা ওষুধ লিখে দেয়, একই ওষুধ 2 কোম্পানির 2 রকম করে লিখে দিয়েছে, এরকম আমিও দেখছি। কাজে রুগীর না লাগলো কিনা সেটা বড় বিষয় না, ডাক্তারের কোম্পানির লোকের কাজে লেগে গেল, ওইরকম কিছু করা যাবে না। ওষুধের সঠিক কারণ এবং নির্দেশনা অনুযায়ী ওষুধ প্রয়োগ করতে হবে। আচ্ছা, ঔষধের কারণ এবং ব্যবহার নির্দেশনাটা যৌক্তিক হইতে হবে কিন্তু, ঠিক আছে? সঠিক ঔষধ নির্ণয় করতে হবে আপনাকে। আপনি যে রোগের জন্য ঔষধ দিচ্ছেন সেই রোগটার কারণটা সঠিক হইতে হবে, ওষুধটা কি হইতে হবে? সঠিক হইতে হবে। সঠিক রোগী, সঠিক রোগীর জন্য সঠিক ঔষধ, তাই না? সঠিক প্রয়োগ, মাত্রা এবং সময়, রোগীর সঙ্গে সঠিক যোগাযোগ, সঠিকভাবে অনুসরণ, ফলো আপ এবং মূল্যায়ন করা। আচ্ছা, এখানে কি বললো? রোগীর সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতে হবে। রোগী যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে সে ব্যবস্থা আপনাকে করতে হবে, আপনার জন্য রোগীর সঙ্গে যোগাযোগ থাকে সে ব্যবস্থা করতে হবে, এবং রোগীকে ফলো আপ দিতে হবে। রোগী যে ওষুধ খেলো আজকে 7 দিন বা 10 দিন, রোগীর কি অবস্থা হলো এইটা ফলো আপ দিয়ে আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। সঠিক কারণ নির্দেশনা কি বললো? সঠিক ক্লিনিক্যাল কারণ যা সঠিক রোগ নির্ণয়ের জন্য সামঞ্জস্যপূর্ণ। সঠিক ঔষধ, প্রেসক্রিপশন কিন্তু ঔষধ হতে হবে সবচেয়ে কার্যকরী, নিরাপদ এবং ব্যয় সাশ্রয়ী। আপনি কারণ সঠিক নির্ণয় করেছেন, রোগ সঠিক নির্ণয় করেছেন, নিরাপদ ওষুধও নির্ণয় করেছেন, কিন্তু সেটা কস্ট ইফেক্টিভ হয়নি, হাইলি কস্টেড ওষুধ, কাজ হবে না, কারণ রোগী তো সেই ওষুধ কিনে খেতে পারবে না। আপনাকে সব দিকে মাথায় রাখতে হবে। সঠিক রোগী, রোগীকে সম্পূর্ণভাবে পরীক্ষা করতে হবে যাতে রোগীর কোনো বিরুদ্ধ নির্দেশনা না থাকে অথবা এমন কোনো সমস্যা আক্রান্ত নয় যাতে নির্দিষ্ট ঔষধ প্রয়োগের ফলে তার অবস্থার অবনতি ঘটতে পারে। আপনি যে ওষুধটা দিবেন সেই ওষুধের নির্দেশনা সঠিক থাকতে হবে, এবং আমরা যে কন্ট্রাইন্ডিকেশন লিখি, কন্ট্রাইন্ডিকেশন মানে কি? প্রতিনির্দেশনা। তার মানে ওই নির্দেশনা ওষুধগুলো ব্যবহার করা যাবে না। তো ঠিক এখানে একই কথা বলছে। সঠিক প্রয়োগ, মাত্রা এবং সময়, প্রেসক্রিপশন করার পূর্বে কিভাবে ঔষধ প্রয়োগ করতে হবে, কি মাত্রায় এবং কত সময় ধরে সেগুলো ব্যবহার করতে হবে তা নির্ধারণ করতে হবে। ওষুধ লিখে দিয়েছেন, কয়দিন খাবে? 5 দিন, 7 দিন, 2 দিন না 1 দিন, এগুলো আপনাকে নির্ধারণ করে দিতে হবে। রোগীর সঙ্গে সঠিক যোগাযোগ স্থাপন, চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানা রোগীর অধিকার এবং এটি হতে হবে প্রেসক্রিপশন প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। প্রেসক্রিপশনের সঠিক ইতিহাস থাকতে হবে। আমরা দেখেছি অনেক কোয়ালিফাইড ডাক্তার জাস্ট শুধু ওষুধ লিখে দেয়, কোনো ডায়াগনোসিস নেই। আমি বুঝিও না যে এই রোগীটা এই ওষুধটা কেন লিখলো ডাক্তার সাহেব। তার কারণ হচ্ছে যে ওষুধের তো একটা কাজ না, ওষুধের কি একটা কাজ? ওষুধের অনেক কাজ। এখন কোনো ডায়াগনোসিস নেই, আমি কি করে বুঝবো যে এই ওষুধটা ওই কারণে লিখছে? সঠিকভাবে অনুসরণ, ফলাফল এবং মূল্যায়ন, চিকিৎসার অনাকাঙ্ক্ষিত ফলাফল সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে এবং রোগীর জানতে হবে, ফলো
ফলো আপ পরীক্ষার সময় তা মূল্যায়ন করতে হবে। ওষুধের যৌক্তিক ব্যবহারের সমস্যা। সম্প্রতি বছরগুলোতে ওষুধের যৌক্তিক ব্যবহারে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্যসেবা কেন্দ্র বা স্বাস্থ্য দানকারী অকার্যকর, অনিরাপদ, ব্যয়বহুল ঔষধ সামগ্রী যথেষ্ট ব্যবহারের ফলে স্বাস্থ্যসেবার মান দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডাক্তার একটা করে সাবান লিখে দিচ্ছে 5,000 টাকা দাম, হয় না এরকম? একটা করে ভিটামিন লিখে দিচ্ছে 2,000 টাকা দাম। আদৌ সেটা রোগীর জন্য প্রয়োজন আছে কি না? তাছাড়া এটা স্বাস্থ্য সমস্যার একটা কারণ হয়ে দাঁড়াইছে। একটা প্রেসক্রিপশন ওষুধ কিনতে গেলে রোগীর ভিটা, মাটি, ঘটি, বাটি সব বেচা লাগছে। তো ওই ধরনের ডাক্তার আমরা হব না কিন্তু, ঠিক আছে? একটা ডাক্তারের কি ডেজিগনেশন, কি ডিগ্রি সেটা বড় বিষয় না, প্রেসক্রিপশনটা দেখলে বোঝা যায় ডাক্তারের কোয়ালিটি। ওষুধ যেখানে দরকার নেই সেখানে দেওয়া হচ্ছে, ভুল ঔষধ প্রদান করা হচ্ছে, অকার্যকর, অনিরাপদ ওষুধ ব্যবহার করা হচ্ছে। একই ক্ষমতার, একই রকম নিরাপদ ঔষধ, দামি ঔষধ, কম দামি ওষুধ থাকা সত্ত্বেও দামি ওষুধ ব্যবহার করা হচ্ছে। সহজপ্রাপ্য নিরাপদ ঔষধ ব্যবহারের ব্যর্থতা। তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেখানে যে ওষুধটা দরকার এবং কস্ট ইফেক্টিভ ঔষধ, নিরাপদ ঔষধ, এবং সেটা কি হইতে হবে, সহজ প্রাপ্য হইতে হবে, যেন সব জায়গায় পাওয়া যায়। ব্যবস্থাপত্রের ধরনের ওপর বিভিন্ন সমীক্ষা করে দেখা গেছে যে সাধারণ ডায়রিয়া কিংবা ভাইরাসজনিত শ্বাসতন্ত্রের রোগসমূহের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার হচ্ছে। এখানে কি বলল? সাধারণ ডায়রিয়া এবং ভাইরাসজনিত শ্বাসতন্ত্রের রোগ, ভাইরাস মারতে কি অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা আছে? আপনার হয়েছে জ্বর, পাতলা পায়খানা ওষুধ দিলে জ্বর ভালো হবে? তো যেখানে ভাইরাসে সংক্রমণ হয়েছে সেখানে আমি যদি অ্যান্টিবায়োটিক, মানে কি, যেটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, অ্যান্টিব্যাকটেরিয়াল ডাক দেই, তাহলে কি সেটা কাজ করবে? করবে না। এইটা আমাদেরকে খেয়াল করতে হবে। স্বাস্থ্যসেবার উপর এর মারাত্মক প্রভাবের কারণে ঔষধের যৌক্তিক ব্যবহার উৎসাহিতকরণের ব্যবস্থা গ্রহণ করা উচিত। স্বাস্থ্যসেবা প্রদানকারীদের এই সমস্যা এবং ওষুধ ব্যবহারের উন্নতিকরণ সম্বন্ধে নিয়মিত তথ্য প্রদান করতে হবে। ওষুধের অযৌক্তিক ব্যবহারের প্রভাব। ওষুধের অযৌক্তিক ব্যবহার স্বাস্থ্যসেবা প্রদান প্রক্রিয়ার ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। স্বাস্থ্যসেবা প্রদানকারীদের এ সম্বন্ধে ভালোভাবে জানা উচিত। ক্ষতিকর প্রভাবগুলো হলো চিকিৎসার মানের উপর প্রভাব, ভুল চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান বা প্রেসক্রিপশনের কারণে সামগ্রিক চিকিৎসার উপর খারাপ প্রভাব পড়তে পারে। অপ্রয়োজনীয় ঔষধ প্রয়োগের কারণে ঔষধের বিষাক্ত প্রতিক্রিয়ার সম্ভাবনা বেড়ে যায়। অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহারের ফলে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যাকটেরিয়ার আবির্ভাব ঘটে। ব্যয়ের ওপর প্রভাব। অতিরিক্ত ঔষধ ব্যবহার, এমনকি অত্যাবশ্যকীয় ঔষধের বেলাও অতিরিক্ত ঔষধ অর্থ ব্যয় হয়, যার ফলে আর্থিক উৎসের অপচয় ঘটে। মানসিক প্রভাব। ঔষধের অতিরিক্ত ব্যবহার রোগীর মনে এই ধারণা জন্ম দেয় যে তার শারীরিক সমস্যায় ঔষধ প্রয়োজন। এভাবে রোগীকে মানসিকভাবে ঔষধের উপর নির্ভরশীল করে তোলে। ঔষধের অযৌক্তিক ব্যবহারের কারণসমূহ। 1 নম্বর কারণ, স্বাস্থ্যসেবার প্রক্রিয়ায়। এর মধ্যে হচ্ছে ঔষধের সরবরাহ অনিশ্চয়তা, ঔষধের মজুদ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, অত্যাবশ্যকীয় ঔষধের অপ্রাপ্যতা, অত্যাবশ্যকীয় ঔষধের সহজ প্রাপ্যতা। এই ব্যবহারগুলো স্বাস্থ্যসেবার প্রক্রিয়ায় অযোগ্যতার সঙ্গে জড়িত। সেবাদানকারী উপযুক্ত প্রশিক্ষণের অভাব, ব্যক্তিগত লাভ ইত্যাদি ঔষধের ব্যবহারকে প্রভাবিত করতে পারে। যিনি ঔষধ বিতরণ করেন তার উপযুক্ত প্রশিক্ষণের অভাব, বিতরণ সামগ্রীর অভাব, অতিরিক্ত চাপ, সময় স্বল্পতা ইত্যাদি কারণে ঔষধের অযৌক্তিক ব্যবহার হতে পারে। রোগী, অনেক ক্ষেত্রে রোগী নিজেই কোনো ঔষধ দাবি করে থাকেন এবং সেবা প্রদানকারী রোগীকে সন্তুষ্ট করার জন্য দাবি পূরণ করতে বাধ্য হন। এ কারণে ঔষধের অযৌক্তিক ব্যবহার ঘটে। রোগী এসে বলে একটা ভিটামিন লিখে দেন, ওর ভিটামিন প্রয়োজন কিনা সেটা তো বোঝে না, আমরা বোঝাতেও পারতেছি না, বসায় দিচ্ছি, খা। ঔষধের বিতরণ উৎসাহিত করে। ঔষধের বিতরণের কারণে কোনো ঔষধ ব্যবহার বেড়ে যেতে পারে, সেটি সাধারণত বেসরকারি খাতে ঘটে থাকে। এক্ষেত্রে অনেক ভুল তথ্য প্রদান করা হয়ে থাকে। ঔষধের ব্যক্তিক ব্যবহারে উৎসাহিতকরণের উপায়। ঔষধের অযৌক্তিক ব্যবহার মোকাবেলার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। পদক্ষেপগুলো মূলত হচ্ছে শিক্ষা কৌশল। এর মধ্যে রয়েছে শিক্ষা, সেমিনার, লিখিত তথ্য বিতরণ,
কিন্তু এর প্রভাব অল্প এবং দীর্ঘস্থায়ী হবে না যদি এর সঙ্গে অন্যান্য পদক্ষেপ গ্রহণ না নেওয়া হয়। ব্যবস্থাপনা কৌশল, এর মধ্যে আছে চিকিৎসা গাইডলাইন তৈরি করা এবং তা বাস্তবায়ন করা, স্বাস্থ্যসেবার কেন্দ্রগুলোতে ঔষধের ব্যবহার মনিটরিং এবং সুপারভিশন করা, সেবাদান কেন্দ্রসমূহের জন্য নির্দিষ্ট সংখ্যক ঔষধের তালিকা প্রস্তুতকরণ। নিয়ন্ত্রণ কৌশল, এক্ষেত্রে বিভিন্ন স্তরের সেবাদানের ক্ষেত্রে সুবিধাসমূহ, ঔষধ প্রদান সংখ্যা বিতরণ সীমিতকরণ এবং বাজার থেকে কোনো কোনো ঔষধ তুলে নেওয়া যেতে পারে। ঔষধের যৌক্তিক ব্যবহারের জন্য কতপয় নির্দেশনা, রোগীর সমস্যা সঠিকভাবে নির্ণয়ের পর তার ঔষধের ব্যবস্থাপত্র লিখুন। কখনো রোগীকে সন্তুষ্ট করার জন্য ব্যবস্থায় ঔষধ লিখবেন না। মাল্টিভিটামিন ইনজেকশন ইত্যাদি ক্ষেত্রে সত্যিকার প্রয়োজন না হলে রোগীর দাবি অগ্রহণ করুন। একটি ঔষধের চেয়ে একাধিক ঔষধ ব্যবহারে যদি উল্লেখযোগ্য সুবিধা না থাকে তবে একাধিক ওষুধ ব্যবহার পরিহার করুন। সবসময় জেনেরিক নামের ওষুধ লিখবেন, ট্রেড নামে লিখবেন না। মানে কি, ওষুধের গ্রুপ লিখে দিতে হবে, দোকানদার ইচ্ছা মতো দেবে। ব্যাকটেরিয়া বিনাশী ঔষধ, শুধুমাত্র ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের প্রয়োজন হয় সামান্য কারণে, যেমন শ্বাসতন্ত্রের পরিভাগে মৃদু ইনফেকশন ব্যাকটেরিয়ার বিনাশী ঔষধ ব্যবহার প্রযোজ্য নয়। রোগীর সঙ্গে যোগাযোগের জন্য কিছু সময় ব্যয় করুন, এটি গ্রহীতাদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করবে। রোগীকে প্রয়োজনীয় সকল তথ্য যথাসম্ভব পরিষ্কারভাবে বুঝিয়ে বলুন। প্রত্যেক চিকিৎসার বেলায় কিছু খারাপ প্রতিক্রিয়ার সম্ভাবনা থাকে, প্রতিটি ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে সম্ভাব্য উপকারটুকু যেন সম্ভাব্য অপকারকে ছাড়িয়ে যেতে না পারে। অত্যাবশ্যকীয় ঔষধের তালিকার বাহিরে ঔষধ প্রদান থেকে বিরত থাকুন। তার মানে কি বললো, যখন আপনি ওষুধ লিখবেন ওষুধটা অ্যাভেলেবল হইতে হবে, দাম কম হইতে হবে। রোগীর চাপে, কোম্পানির লোকের চাপে অতিরিক্ত ঔষধ লেখা যাবে না এবং ঔষধ লেখার সময় সঠিক কারণ নির্ণয় করতে হবে, সেই কারণ অনুযায়ী আপনাকে ঔষধ দিতে হবে এবং তার নির্দেশনা, ডোজ, কতদিন ধরে খাবে, এগুলো আপনাকে সবসময় পরিষ্কারভাবে লিখতে হবে। রোগীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। সাধারণ সর্দি কাশিতে বা সাধারণ রোগে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। আপনি এমন ওষুধ প্রয়োগ করবেন যেটা উপকারের চেয়ে যেন অপকার বেশি না হয়। আইনের ভাষাটা কথা বলে, সেটা হচ্ছে যে 5 জন দোষী খালাস পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষ ব্যক্তি যেন জেলে না যায়। মানে উপকারের চেয়ে অপকার যেন বেশি না হয়। মানে 5 জন আসামি খালাস হয়ে গেছে, যারা আদৌ আসামি তাদের সমস্যা নেই, কিন্তু একজন নিরাপদ মানুষ যেন জেলে না যায়। এই হচ্ছে কথা। তো আগামী দিন আমরা ওষুধের যৌক্তিক ব্যবহার পড়ে আসব। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই সেশনটা শেষ করছি। ধন্যবাদ।